প্রথমত 5ই আগস্টে ওরা যে 5 জন ওখানে গেছে, সেখানে জারার হাজবেন্ড সহ গেছে। তো কক্সবাজারে যে কেউ যেতেই পারে, রিল্যাক্সের জন্য যেতে পারে, কিন্তু যখন কেউ বলছে যে আমরা পলিটিক্যাল ফিগার, বা কেউ বলছে আমরা এই আন্দোলন বা এই বিপ্লবের বাবা মা, সেই হিসাবেটা আমলে নিলে 5ই আগস্টে তাদের এই ঢাকা ছেড়ে কক্সবাজার যাওয়াটা সাধারণ মানুষ বা আমরা যারা রাজনীতিতে আছি আমরা এটাকে সঠিকভাবে নিচ্ছি না। কারণ কেন 5ই আগস্টে এখানে যেতে হবে? এটা 1 বছর পূর্তি হিসাবে এখানে কিন্তু অনেক বিতর্ক আছে। যেমন 5ই আগস্টের পর যে এই সরকার গঠন এবং তার পরবর্তীতে যে কার্যক্রম, এখানে কিন্তু অনেককেই মাইনাস করে দেওয়া হয়েছে, মূল শক্তিটাকে ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়ে এখানে কিছু ভাই ব্রাদার টিম নিয়ে এই বিপ্লবের শক্তি বা এই সফলতাকে কুক্ষিগত করার যে ভাবনা, সেই ভাবনাটা অনেকেই ভেবেছে এবং সর্বোচ্চ চেষ্টা করে গেছে। তো সেইখানে 5ই আগস্টে কেন তারা কক্সবাজারে গেল? এখানে অনেক কারণ থাকতে পারে। আপনাদের খোলা চোখে যেটা মানুষ দেখে আমি সেভাবে দেখতে চাই না। আমি এটাও বলতে চাই না যে তারা নাবালক বা তারা কোনো কিছু না বুঝেই গেছে, আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকটা ঘটনার পিছনের প্রেক্ষাপট আছে, সেখানে কোনো একটা পরিকল্পনার অংশ হিসাবে সেখানে যেতে পারে এবং যাওয়াই এটাই স্বাভাবিক। এবং ওইখানে কে কে গেছে এটা একটু খেয়াল করতে হবে। আমরা যাদের বিপ্লবের শক্তি মনে করি বা নেতৃত্বের শক্তি মনে করি, সেই নেতৃত্বের শক্তির মধ্যে প্রশ্নবিদ্ধ যে কয়জন, তাদের হলো সার্জিস হাসনাত এবং পাটোয়ারির যেই বয়ান এবং তাদের যে অবস্থান আন্দোলনের সময়। অনেকেই বলছে এবং এটা আমরাও দেখেছি যে আর্মির সাথে তাদের সম্পৃক্ততা আন্দোলনের সময়, সেটা কিন্তু ফেলে দেওয়ার মতন না। আপনার ডিবি অফিসে যখন ওদের ধরে নিয়ে যায়, তখন কিন্তু চুল খুব সুন্দর করে আঁচড়ানো একটা ছেলেই ছিল, এটা হলো সার্ভিস। এবং তার পরবর্তীতে ওদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ততা, এই বিষয়ে কিন্তু অনেক প্রশ্নই আছে। কারণ এখানে অনেকেই বলে থাকে যে তারা এই আন্দোলনে ঢুকেছিল সাদ্দামের অর্ডার মতো, এবং এই আন্দোলনটা যেন এক দফা আন্দোলনে না যায়। এবং এইটাও দেখেছি যে যুব দলের মানে ছাত্র দলের একটা ছেলে যখন ঢাকা ইউনিভার্সিটিতে বলছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেখানে তাকে থামিয়ে দিচ্ছিল যে দুটো ছেলে, তার মধ্যে একটা ছিল হলো আসিফ আর একটা ছিল সার্জিস। তো এই যে বিষয়গুলা, যে তখন কিন্তু অনেকেই যখন লিড দিতে গেছে তাদেরকে থামিয়ে দিয়েছে অনেকেই। কারণ বিপ্লব কি বাপের সম্পত্তি যে এখানে থামিয়ে দিতে হবে? এটা তো 15-16 বছরের কথা বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, বাংলাদেশের যে অপরাজনৈতিক চর্চা, সেটা তো 54-55 বছরের হিসাব করতে হবে আমাদের। এটা 16 বছরে আটকে থাকা যাবে না। তো যাই হোক, যে কথাটাও ছিল যে 5ই আগস্টে তাদের যে কক্সবাজার যাওয়া, এটাকে আমি সন্দেহ করি এবং এর পিছনে অবশ্যই কোনো ঘটনা আছে। আর যদি তারা ওই দিন না গিয়ে তারা এখানে অ্যাটেন্ড করে বা ঢাকাতেই থাকতো, যেমন আমরা অনেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এই প্রোগ্রাম বয়কট করেছিলাম, কেউ ঢাকায় থাকতো এবং 6 বা 7 তারিখে তারা যেতে পারত। তো এইটা আমাকে আসলে স্বাভাবিক মনে হয়নি। আর বিগত এক বছরে যে সরকার আমাদের রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করছে, তারা জনগণের যে চাওয়া বা আমাদের যারা চাওয়া, আমরা যে দীর্ঘদিন রাজনীতি করেছি এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি সরাসরি, কোনো ধরনের আপোষ না করেই আমরা এটা করেছি। আমরা কিন্তু দেখেছি যে অনেকে আপোষ করেছে, অনেকে খুব মিষ্টি সুরে ফ্যাসিস্টকে বলেছে যে তুমি খুব খারাপ, তুমি খুব দুষ্টু, তুমি এটা করো। তাই এরকম মিষ্টি ভাষায় যারা কথা বলে, তারা আসলে ফ্যাসিস্টের বিরুদ্ধে না। যদি এই আন্দোলন কোনোভাবেই আমরা সফল না হতাম, কিন্তু তাদের কিছুই হতো না। ঠিক সেই মিষ্টি কথা বলা লোক, সেই অ্যাক্টিভিজম করা লোক, যারা এনজিও করে বাংলাদেশে বিদেশি তৎপরতার সাথে সম্পৃক্ত, তারা এখানে উপদেষ্টা হয়ে গেছে। তাহলে এই উপদেষ্টা যাদের সাথে মাটির কোনো স্পর্শ নেই, যারা সাধারণ মানুষের বোধ ভাবনা চাওয়াগুলোকে তারা বুঝতে পারে না, তাদের দিয়ে আসলে কি পরিবর্তন হবে? বেশিরভাগ উপদেষ্টাটাই অথর্ব। আমাদের চাওয়া ছিল যে প্রত্যেকের ভিতরে একটা আত্ম উপলব্ধি থাকবে এবং যখন মানুষ চাইবে না তখন সে এখান থেকে সরে যাবে। এই ধরনের উদাহরণ বা এই ধরনের কিছু কিন্তু সৃষ্টি করতে পারেনি। আমরা চেয়েছিলাম পুরো যে হাসিনার তৈরি যে কাঠামো, সেই কাঠামোকে ভেঙে বাংলাদেশপন্থী যারা, তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু এখনও ছড়িয়ে ছিটিয়ে ভালো অবস্থানে আছে। আমাদের বারবার কিন্তু পত্রিকায় এখন বেরিয়ে আসছে যে কে কখন বিগত 15 বছরে বা 16 বছরে তাদের পক্ষাবলম্বন করেছিল। হ্যাঁ,
তাদের পক্ষে ছিল এবং হাসিনার সাথে থেকে সবচেয়ে বড় সন্ত্রাসী কার্যক্রম করেছে। হাসিনা তো একটা ব্যক্তি, সে তো একটা সাম্রাজ্য তৈরি করেছিল। সেই সাম্রাজ্যের ভেতরে, সে কাঠামোর ভিতরে যারা ছিল তারা এখন সচিবালয়ে বিদ্যমান এবং তাদের প্রমোশন দেয়া হচ্ছে। এমত অবস্থায় যে আমলাতন্ত্র, যে ব্রাহ্মণ্যবাদী সিস্টেম, এই সিস্টেমকে এখনো ভাঙা হয়নি এবং সেই সিস্টেমের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্র পরিচালনা করছে এবং সামনের যে নির্বাচন কেন্দ্রিক একটা ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু মানুষ আসলে কি পেয়েছে? মানুষ এখনো কিচ্ছুই পায়নি। তবে মানুষ আশাহত না। আমরা যেহেতু হাসিনার মতন, হাসিনার পেছনে ছিল ইন্ডিয়া, এরকম একটা শক্তির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের রক্ত গেছে, আমাদের মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে। তো সেই জায়গায় সামনে আমরা এই পরিবর্তন অবশ্যই করতে পারবো, কারণ মানুষ জেগেছে। একটা শক্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কাঠামো এখনো বিদ্যমান, আর একটা যদি আমিনী শক্তি হয়ে উঠতে চায় তবে তারাও পরাজিত হবে।